আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা ট্যাকটিক্যাল মিলিটারি শিপের দৃশ্য দেখছেন। এই ধরনের শিপগুলো এমনভাবে ডিজাইন এবং এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শত্রুর এলাকায় অতর্কিতভাবে মিলিটারি উপকরণ পৌঁছে দেওয়া যায়। এগুলো সাগরের দূরে থেকেই ল্যান্ড না করে একেবারে তীরের উপকূলে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, আর্টিলারি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যে সামরিক সরঞ্জাম রয়েছে তা পৌঁছে দিতে পারে। ফ্লোটিং রাস্তার মাধ্যমে এটিকে এমনভাবেই ডিজাইন করা হয়েছে। এখানে বলে রাখা ভালো, এই সকল জাহাজগুলোর নিজস্ব আত্মরক্ষা ব্যবস্থা থাকে না। আর এই জন্য এই জাহাজগুলো যখন কোনো ঝুঁকিপূর্ণ স্থানে কোনো পণ্য দিতে যায় বা মিলিটারি কোনো ধরনের ইকুইপমেন্টের সাপ্লাই হবে, তখন এই জাহাজটিকে আরও 4 থেকে 5টি জাহাজ নিরাপত্তা দেয় যাতে এই জাহাজে কোনো ধরনের আক্রমণ না হয়। আপনারা নিশ্চয়ই জানেন, সৌদি আরবের সমর্থিত ইয়েমেনের সরকারের যে মোচা পোর্ট রয়েছে সেটিতে হামলা করেছে ইরানের প্রক্সিরা এবং সেটিকে দখল করার জন্য তারা অগ্রসর হচ্ছে এবং পোর্টটির গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যে কোনো মূল্যে তাদের নিয়ন্ত্রিত বাহিনী এবং তাদের যে প্রক্সি রয়েছে এবং সমর্থিত সরকার রয়েছে তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়। যাই হোক, 4টি যুদ্ধ জাহাজ এবং একটি এই ধরনের ল্যান্ডিং ক্রাফট এই মোচা দ্বীপে বিপুল পরিমাণের সামরিক অস্ত্র সহ প্রেরণ করেছিল সৌদি আরব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এর পরই ইরানের প্রক্সিরা দফায় দফায় ইরানের তৈরিকৃত আধুনিক শক্তিশালী যে অ্যান্টিশিপ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল রয়েছে তা ফায়ার করে একের পর এক সুনির্দিষ্টভাবে সৌদি আরবের সেই 5টি জাহাজকে লক্ষ্য করে এই হামলা করা হয়। আন্তর্জাতিক রিপোর্ট বলছে মিসাইলটি নিখুঁতভাবে এই বিশাল আকারে যে ল্যান্ডিং ক্রাফট জাহাজ রয়েছে যার মধ্যে বিভিন্ন সামরিক উপকরণ ছিল সেখানে হিট করেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট থেকে শুরু করে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুনু এজেন্সি এবং রয়টার্স থেকে শুরু করে অন্যান্য বড় সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে। এই মোচা দ্বীপের কাছাকাছি সৌদি আরবের এই 5টি জাহাজে হামলা, একটি ল্যান্ডিং ক্রাফট এবং বাকি ছিল স্কট জাহাজ। এই 5টি সৌদি নেভির ভ্যাসেলের উপর এই সরাসরি আক্রমণ সফল হয়েছে বলে দাবি করেছে ইরানের প্রক্সিরা এবং অন্যান্য পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে হামলা হিট হয়েছে। তবে এই ক্ষেত্রে ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে সৌদি আরব এবং সৌদি সমর্থিত যে সরকার রয়েছে তারা এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে তারা এই বিষয়গুলো ইঙ্গিত দিয়েছে যে এই অতর্কিত হামলা হয়েছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে জাহাজগুলো খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত এবং কিছু কিছু জাহাজের অবস্থা ব্যবহারের অনুপযোগী এমনটাও দাবি করা হচ্ছে। যদিও সৌদি আরবের পক্ষ থেকে বলা হচ্ছে এই হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি পরিপন্থী। দেখুন, ইরানের সামরিক উত্থান একটি নেক্সট লেভেলে হয়েছে, যেটি মধ্যপ্রাচ্যে গত প্রায় 100 বছরের মধ্যে এই ধরনের বড় উত্থানের বিষয়গুলো একেবারে নজিরবিহীন। ঠিক এমতো অবস্থায় সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে নতুন মক্কা চুক্তির অধীনে নতুন সামরিক জোট করেছে। এই জোটের বয়সসীমাও খুব বেশি হয়নি, আর এই জোটটি তার সামরিক কার্যক্রম শুরু করার পূর্বেই এই ধরনের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। দেখুন, সৌদি নৌবাহিনীর 5টি জাহাজের ভেতর এই অতর্কিত হামলা এই জোটটির উপর কৌশলগতভাবে নতুন চাপ সৃষ্টি করেছে যে এই জোটটি এখন একটি প্রক্সি বাহিনীর বিরুদ্ধে হামলায় যাবে কি যাবে না। যদি তারা এই ধরনের প্রক্সি বাহিনীর বিরুদ্ধে সামরিক পদক্ষেপে না যায়, তাহলে শক্তিশালী ইরানের বিরুদ্ধে তারা কিভাবে সামরিক পদক্ষেপে যাবে, কৌশল কি হবে, সেই বিষয়গুলো নিয়েও প্রশ্ন আসবে। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে রিসেন্টলি যখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে একটি ইন্টারভিউতে প্রশ্ন করা হয় এই জোটের এই সম্ভাব্য বর্তমান যে পেশার এবং ভবিষ্যৎ কি, তখন রিসেপ তাইপ এরদোগান তার বক্তব্যে দাবি করেছেন যে রিসেন্টলি খুব দ্রুতই মিশরের মতো দেশ এই জোটে যুক্ত হতে পারে। আর যদি মিশর যুক্ত হয় তাহলে ওই অঞ্চলের, বিশেষ করে লোহিত সাগরে মিশরের নৌবাহিনী এবং সামরিক বাহিনীর বড় উপস্থিতি রয়েছে। তখন কিন্তু সামরিক সমীকরণে যে কোনো বড় পদক্ষেপ নেওয়া যাবে। দেখুন, তুরস্কের যে নেভি রয়েছে তারা অলরেডি তাদের যে ভূমধ্যসাগর এবং গ্রিসের সমস্যা রয়েছে সেখানেই ব্যস্ত। যে কোনো পরিস্থিতিতে তারা কতগুলো যুদ্ধ জাহাজ প্রেরণ করতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। পাকিস্তানের মতো সামরিক বাহিনী ভারতের মতো বৃহৎ শক্তির বিরুদ্ধে ভারত মহাসাগরেই তারা ব্যস্ত। তারাও ঠিক কতটুকু সহযোগিতা করতে পারবে এই নেভাল বিষয়কে কেন্দ্র করে তা নিয়ে প্রশ্ন। তবে এখানে মিশরের বিষয়টা হলো সুয়েজ ক্যানেলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মিশরের লোহিত সাগরে সামরিক উপস্থিতি এবং নেভাল
নেভাল উপস্থিতি খুব শক্তিশালী। যদি মিশরকে এই জোটে অংশগ্রহণ করানো যায় তাহলে তাদের নেভি ক্ষেত্রে সৌদি নেভির সঙ্গে বড় গুরুত্বপূর্ণ লিড দিতে পারে। তবে সৌদি আরবের এই ক্ষেত্রে তীব্র আপত্তি রয়েছে। যেমনটা আন্তর্জাতিকভাবে জানা যায়, মিশরের সঙ্গে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের গভীর সম্পর্ক রয়েছে এবং সৌদি আরবের বিভিন্ন সামরিক ক্ষেত্রে ইরান কয়েক দফায় আক্রমণ করার পরও সৌদি আরব সহযোগিতা চেয়েও মিশর থেকে বড় সামরিক সহযোগিতা না পাওয়ার কারণে বর্তমানে দুই পক্ষের মধ্যেই মনোমালিন্য রয়েছে, যার জন্য এই জোটটির ভেতরে মিশর যুক্ত হোক সেটি প্রথম থেকেই সৌদি আরব চায় না। তবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই জটিল সমীকরণে তুরস্ক এবং পাকিস্তানের মতো দেশ মিশরকে এই জোটে যুক্ত করতে চাচ্ছে, যার জন্য বর্তমানে চলছে অভ্যন্তরীণ দর কষাকষি। দেখুন, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের বাইরে মিশর এবং সংযুক্ত আরব আমিরাত এই মক্কা চুক্তিতে যুক্ত হোক তারা সেটা চায় না। কারণ এই দুইটি দেশই আঞ্চলিক, তুরস্কের এবং এই পাকিস্তানের বাইরে সৌদি আরব যে নেতৃত্ব দাবি করে সেখানে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কারণ এই দুইটি দেশের অবস্থানই ওই অঞ্চলের ভৌগোলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ, যার জন্য সৌদি আরব এই ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে চায় না বা প্রভাব বলয় তৈরি করার সুযোগ দিতে চায় না। তবে এই ক্ষেত্রে বাংলাদেশের বিষয়টা ভিন্ন। বাংলাদেশের সঙ্গে অলরেডি সমঝোতা চুক্তির অধীনে বাংলাদেশ আরেকটি সামরিক জোটে যুক্ত রয়েছে সৌদি আরবের সঙ্গে, যদিও সেটি মক্কা চুক্তির মতো নয়। তুরস্কের সংবাদ মাধ্যম রিসেন্টলি রিপোর্ট করেছে যে বাংলাদেশ এই মক্কা চুক্তিতে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের সঙ্গে যুক্ত হতে পারে। দেখুন, আনুষ্ঠানিকভাবে এই ধরনের প্রস্তাব এই চুক্তির অধীনে যেই তিন দেশ রয়েছে তা বাংলাদেশকে দিয়েছে এমনটা জানা যায়। যদিও বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি বা এই বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়ে কোনো স্পষ্টভাবে কোনো বার্তা নেই। তবে এই প্রস্তাবটি এই চুক্তির যে ত্রিপক্ষীয় যে দেশগুলো রয়েছে তারা বাংলাদেশকে দিয়েছে এমনটা জানা যায়। তুরস্কের মিডিয়াগুলো এমনটা নিশ্চিত করছে। এখন দেখুন, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। আমরা কখনোই আমাদের পররাষ্ট্র নীতির অধীনে অন্য দেশের কোনো সামরিক সংঘাতে যুক্ত হই না। বিশেষ করে আমাদের শান্তিরক্ষী বাহিনীর মিশনের যে সকল সেনাবাহিনীর সদস্যরা কর্মরত রয়েছেন, আমরা জাতিসংঘের যে স্ট্যান্ডার্ড বা নিয়ম রয়েছে তার অধীনেই কিন্তু কাজ করে থাকি। জাতিসংঘের ম্যান্ডেট যখন কোনো দেওয়া হয় কোনো দেশে সেনা প্রেরণের জন্য তখনই আমরা যাই। তবে এই জোটের বিষয়গুলো একেবারে ভিন্ন। বর্তমানে ইরান এবং তার প্রক্সিদেরকে কেন্দ্র করে বর্তমানে সাংঘর্ষিক পরিস্থিতি। মূলত এই জোটে অংশগ্রহণ করা এখন নিজের দেশকে রক্ষা করা নয়, বরঞ্চ নিজের দেশের স্বার্থ অনেকটাই পাশ কাটিয়ে অন্যের স্বার্থ রক্ষা করার জন্য সরাসরি যুদ্ধে সামিল হওয়ার মতো বিষয়। এছাড়াও এখানে ঝুঁকি রয়েছে, যদি আমরা এই ধরনের জোটে যুক্ত হই তাহলে ইরান পরবর্তী সময়ে মায়ানমারকে যদি এই ইয়েমেনের প্রক্সির মতো আধুনিক অস্ত্রে সুসজ্জিত করে ফেলে তখন আমাদের অবস্থা আসলে কি হবে। এর পূর্বেও কিন্তু বিষয়গুলো অনেকটাই পরিষ্কার হয়েছিল যে মায়ানমার ইরান থেকে বিভিন্ন সামরিক সহযোগিতা এবং সামরিক কর্মকাণ্ডে যুক্ত হতে চায়। তখন বাংলাদেশের আপত্তির কারণে ইরান ওইখান থেকে সরে গিয়েছিল। এখন যদি আমরা যুক্ত হই আর মায়ানমারের সঙ্গে যদি ইরানের সামরিক সহযোগিতা বাড়ে তখন আমরা কত ধরনের ঝুঁকিতে পড়ব। আর তখন তুরস্ক বা পাকিস্তান বা ওইখানে যে সৌদি আরবের মতো দেশ আমাদের রক্ষা করার জন্য আমাদের দেশে তাদের সেনাবাহিনী প্রেরণ করবে কিনা, এই প্রশ্নগুলোও কিন্তু আসে। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল কিছু বিচার বিশ্লেষণ করেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।